আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু কাইন্ডলি জানাবেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ফাইন, তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শের সাদরি ওয়া শিয়ামি ওয়া কাদান লিসানি ওয়া কুলি। তো আজকে আমাদের হচ্ছে ইংলিশ রিডিং এর সেকেন্ড ক্লাস, খুব সম্ভবত এর আগে আরো দুটা ক্লাস হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে টোটালি রিডিং এর একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল থিম বা রাইটার কি বলতে চাচ্ছে এটা বোঝা নিয়ে। সো এটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য কারণ আমাদের বিসিএস এর আমাদের এখনকার যে বর্তমান সিচুয়েশনে যে বিসিএসটা হচ্ছে, সেখানে আপনারা প্রায়শই খেয়াল করে দেখবেন যে সময় খুব কম পাওয়া যাচ্ছে। তো প্রিলিমিনারি হয়তো বা আপনি পাশ করে ফেলবেন, এবং এটা পাশ করা খুব সহজ, আমি নিজেও পাশ করছি খুব সহজেই। তো এটা সবাই পাশ করা যায়, কিন্তু আসল পরীক্ষাটা হয় হচ্ছে রিটেনে। এবং এই বছর যে বিসিএস এর কোশ্চেন হয়েছে, বিশেষ করে ইংলিশ, ম্যাথ বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলেন, আন্তর্জাতিক বিষয়াবলী, এই ধরনের বিসিএস এ শুধুমাত্র তারাই ভালো করতে পারবে যাদের হচ্ছে আগে থেকেই রিটেনের একটা প্রস্তুতি ছিল, বা যারা মানসিকভাবে সেই পর্যন্ত পর্যায়ে চলে গিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাসটা হচ্ছে রিডিং এ নেওয়া, এবং পাশাপাশি আপনারা যেন শুধু বিসিএস এই না, অন্যান্য যে জব এক্সাম গুলো রয়েছে সেই এক্সাম গুলোতে যেন ভালো করতে পারেন, সেটারই আসলে প্রচেষ্টা। তো বিসিএস এর আসল এক্সামটা হয় হচ্ছে রিটেনে। যে রিটেনে ভালো করবে সেই কিন্তু দিন শেষে একটা ভালো বিসিএস ক্যাডার হতে পারবে, অথবা হচ্ছে যে ভালো একটা পজিশন তারা গ্র্যাব করতে পারবে এক্সামে। কারণ প্রিলিমিনারিতে আপনি যদি 200-তে 200 পান, আপনি হয়তো বা এক্সাম দিতে পারবেন রিটেন, কিন্তু এছাড়া আপনার কোনো বেনিফিট নাই। আর রিটেনে যে হচ্ছে 510 পাবে আর যে হচ্ছে 560 পাবে, তার কিন্তু ক্যাডার হওয়ার চান্সটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েই যাবে। তো রিটেনের মার্কসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের একটা মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা প্রিলিমিনারিটাকে যেভাবে সিরিয়াসলি নেই, রিটেনটাকে আসলে সেভাবে সিরিয়াসলি নেওয়া হয় না। কিন্তু আপনি যদি একটু আগে থেকে সতর্ক থাকেন এবং সচেতন থাকেন, আপনি কিন্তু আগে থেকেই রিটেনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যায়। আর রিটেনটাকে আপনি যদি প্রিলিমিনারির সাথে গুছিয়ে পড়তে পারেন, তাহলে আপনার জন্য দুইটা ক্ষেত্রে দেখা যাবে যে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনি ইজিলি প্রিলিও পাস করতে পারছেন, আবার হচ্ছে রিটেনেও চলে যাচ্ছেন। আর এছাড়া আপনি যদি অন্যান্য জব এক্সাম গুলো দেখেন, বিশেষ করে যেগুলো আইবি এক্সাম নেয় অথবা হচ্ছে ব্যাংকের এক্সাম অনেকগুলো হয়, তো সেসব এক্সামের ক্ষেত্রে রিটেনের জন্য 2 সপ্তাহ পাওয়া যায় না, প্রিলিমিনারির পরে 2 সপ্তাহের মধ্যে রিটেন দিতে হয়। তো যারা আমরা জব প্রত্যাশী থাকি, তারা আমরা তো শুধু যে বিসিএস দিব এটা জরুরি না, আমরা সব ধরনের এক্সামই দিব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি প্রিলিমিনারির জন্য শুধুমাত্র প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু বিষয়টা আর কি একটু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তো আবার কিছু কিছু এক্সামে মজার ব্যাপার হচ্ছে, যেমন হচ্ছে পেট্রো বাংলা 2024 সালের পেট্রো বাংলার যে এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু প্রিলিমিনারি সাথে সাথে রিটেন পার্টটা ছিল। তো আলাদাভাবে কিন্তু আসলে রিটেনের জন্য আপনি প্রস্তুতি নিবেন সেই সুযোগটা সেখানে থাকে না। আর রিটেনের একটা বড় অংশ ভালো করার সুযোগ থাকেই হচ্ছে শুধুমাত্র রিডিং কম্প্রিহেনশন দিয়ে। আবার আইবি এর বিভিন্ন এক্সামে আপনার রিটেনের জন্য রিডিং কম্প্রিহেনশন থেকেও আলাদা ধরনের আপনার কোশ্চেন হয়ে থাকে। এটা যে শুধু রিটেনের জন্য ইম্পর্টেন্ট এরকম না। তো আমাদের মেইন ফোকাস বিসিএস থাকলেও আমি চাই যে এখানে যারা যুক্ত আছেন তারা সবাই যেন পরবর্তীতে সব ধরনের জব এক্সামেই ভালো করতে পারে। তো আজকে আমাদের প্রথম যে প্যাসেজটা আমরা দেখবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই বলতে বুঝি আসলে চ্যাট জিপিটির কথা, আমরা জানি সবাই, আমরা ডেইলি লাইফে ইউজও করি এটাকে। তো এটাকে যদি আমরা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করি, আমরা অনেক কিছুই করতে পারবো। আবার চ্যাট জিপিটি ছাড়াও অনেক ধরনের এআই আছে। তো আপনারা কয়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম জানেন, মানে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এরকম মানে প্ল্যাটফর্ম কয়টার নাম জানেন? কেউ একটু বলতে পারবেন চ্যাট জিপিটি ছাড়া আর কি কি আছে? এটা কোনো মানে ইংলিশের সাথে রিলেটেড না, জাস্ট আপনাদের জেনারেল নলেজে জানার জন্য। কারণ হয়তোবা আপনাদের কোশ্চেন আইসিটিতে একটা কোশ্চেন আসবে যে নিচের কোনটা জেনারেটিভ এআই, তখন আপনারা চ্যাট জিপিটি অপশনে নাও থাকতে পারে, বা চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে, স্যাম ওয়াল্টম্যান, এটা এক্সামে থাকতেই পারে। তো আপনারা কি চ্যাট জিপিটি ছাড়া আর কয়েকটা নাম বলতে পারবেন যারা আছেন যুক্ত? একটু কাইন্ডলি একটু যদি বলেন।
সরি স্যার, জানা নেই আমার। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই কি কি ধরনের চ্যাট জিপিটি ছাড়াও আর কি কি আছে, যদি জি আপনারা স্যার। কিছু উম একটু যদি সময় দেন আমাকে। এই যুগে আসলে আপনাদের এআই সম্পর্কে জানতে অবশ্যই হবে। এটা শুধু যে আপনাদের জব পাইতে হেল্প করবে এরকম না, আপনাদের ডেইলি লাইফেও আপনারা এটাকে অনেকভাবে ইউটিলাইজ করতে পারবেন। আমাদের ডিজিটাল লিটারেসির উপরেও ক্লাস আছে, সেখানে ইনশাল্লাহ আমরা দেখাবো যে কিভাবে আপনারা এআই দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপাতত আমি যেগুলো দেখাচ্ছি যে এআই এর মধ্যে অনেক ধরনের ডিফারেন্সিয়েশন আছে, যেমন হচ্ছে এজেন্টিক এআই, তারপরে হচ্ছে আপনার জেনারেটিভ এআই। তো মূলত সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে জেনারেটিভ এআই নিয়ে। তো জেনারেটিভ এআই এর মধ্যে একটা আছে হচ্ছে গর্ক, গ্রক সরি, গ্রক। লোড হতে একটু টাইম নিচ্ছে। এটাও হচ্ছে চ্যাট জিপিটির মতোই, এটা খুব সম্ভবত ইলন মাস্কের। দেখি আমি একটু চেক করে নিই, ইলন মাস্কেরই হয়তো বা। হ্যাঁ, গ্রক হচ্ছে, গ্রক হচ্ছে একটা ইলন মাস্কেরই প্রতিষ্ঠান। তো ইলন মাস্কের কিন্তু আরো প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে আপনার স্পেস এক্স, টেসলা, এরপরে হচ্ছে এক্স, যেটা আগে নাম ছিল হচ্ছে টুইটার, একটা সোশ্যাল মিডিয়া। এক্স এর নাম আমরা সবাই কম বেশি জানি, এটাকে টুইটার হিসেবে বেশি পরিচিত, কারণ এটা ইলন মাস্ক অ্যাকোয়ারের আগে এটা টুইটার নামে বেশি পরিচিত ছিল। সো গ্রকের বেনিফিটটা হচ্ছে যে গ্রকের মধ্যে আপনি আরেকটু মানে আপডেট, চ্যাট জিপিটি ফ্রিতে যেটা আপনি পাবেন সেখান থেকে আরেকটু আপডেট আপনি যে কোনো কিছু এখানে বলে দিতে পারেন। যেমন এখানে আপনি বলে দিতে পারেন যে জেনারেট অ্যান ইমেজ। আমি বললাম যে বাংলাদেশি ক্রিকেটারের ছবি দিতে, তো এটা খুব কুইকলি আপনাকে জেনারেট করে দিতে পারবে। তো এটা যে শুধুমাত্র আপনাকে ইমেজ জেনারেট করে দিবে তা না, বাংলাদেশ এটা ভুল হয়ে গেছে, সরি। তো গ্রক ইজ আন্ডার, এখানে সাইন ইন করলে অবশ্যই এটা দিবে। তো এটা হচ্ছে গ্রকের মধ্যে আপনারা সাইন ইন করলে, আমি সাইন ইন যদি করি তাহলে আপনারা এখানে মানে আরো দেখতে পাবেন। এবার আসেন গুগলের চ্যাট জিপিটি নিয়ে, সরি চ্যাট জিপিটি না, এআই নিয়ে। গুগলের এটা হচ্ছে জেমিনাই, গুগল জেমিনাই। অ্যান্ড চ্যাট জিপিটির পরে এটাই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। জেনারেটিভ এআই এর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে গুগল জেমিনাই, যেটা অনেক বেশি ফাস্ট, এবং আপনি এখানে যে কোনো কিছু নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন। যেমন আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে টেল, জি স্যার, এটা জানি। জি। এটার বেনিফিটটা হচ্ছে এটার সাথে গুগলের লিঙ্ক করা আছে। সো আপনারা যখন যদি কোনো কিছু সম্পর্কে জানতে হয় বা সার্চ করতে হয়, সরাসরি গুগলে সার্চ না করে এখানে সার্চ করলে এখানে আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন, যেটা আপনার চ্যাট জিপিটিতে পাবেন না। কারণ গুগল হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সার্চ ইঞ্জিন। তো তাদের যে ডেটাবেস আছে এটা আর কোনো কোম্পানির নাই। এই যে দেখেন এখানে, যে জিনিসটা আমার লিখতে হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা মানে 30-40 মিনিট লাগতো, সেটা ওরা অটোমেটিক্যালি বলে দিচ্ছে। হয়তো বা আমি নিজেও এত সুন্দর করে লিখতে পারতাম না, বা হচ্ছে অনেক মানুষই লিখতে পারবে না। এখানে মনে করেন যে ফেস্টিভ্যাল পর্যন্ত অ্যাড করা আছে, এমনকি কুইজিন সম্পর্কে বলা আছে। কুইজিন মানে হচ্ছে আপনার তরকারি, যেটাকে আমরা রান্না বলি বা কারি বলি, এই ধরনের খাদ্যকে আসলে কুইজিন বলা হয়। আর আরেকটু অ্যাস্থেটিক বই বা আর্টিস্টিক বইতে লিটারেচারের ভাষায় আমরা বলি হচ্ছে আপনার খাবার। তো কুইজিন সম্পর্কে বলা আছে। আমি হয়তো বা বাংলাদেশ সম্পর্কে লিখতে বললে যে আমি কুইজিনের কথা তো আমার কখনোই আসতো না, অনেস্টলি স্পিকিং। তার উপরে আবার এখানে শুধু যে তারা মাছ ভাত, এটা তো একটা জেনেরিক অ্যান্সার যে বাংলাদেশে আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু তারপরে তারা রসগোল্লা এবং সন্দেশ সম্পর্কেও লিখেছে। তো এটা এরকম আপনারা ইকোনমি অ্যান্ড প্রোগ্রেস নিয়ে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ হচ্ছে গার্মেন্ট হাব, যেটা হচ্ছে অবশ্যই সত্যিকারের অর্থে সত্যিকারের একটা বিষয়। ইনোভেশন নিয়ে, মাইক্রো ফাইন্যান্স নিয়ে বলা আছে। তো গর্কের পাশাপাশি গুগল জেমিনাই আরেকটা আছে, সেটা হচ্ছে ডিপসিক, যেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকেও অনেক অংশে ভালো, এবং এটা একটা চাইনিজ এআই।
এখানে চাইনিজ ভাষায় লেখা সবকিছু। তো ইংলিশ ভার্সনও আছে অবশ্যই। আমি এখানে একটু যদি ইংলিশে ক্লিক করি, দেখেন যেখানে সবকিছু ইংলিশে আছে। তো আপনারা চ্যাট জিপিটিতে চাইলে এখানে আপনারা যে কোনো কিছু করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন, মানে যে কোনো ধরনের এআই দিয়ে। তো আশা করি এবার আমাদের আজকের আলোচনায় আমরা ফেরত যাই, যে এআই নিয়ে আমরা একটা রিডিং কম্প্রিহেনশনের মতন একটা কিছু দেখব, এবং সেখান থেকে আমরা আসলে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব, বা সেটাকে আমরা একটু ভাঙাচোরার চেষ্টা করব যে সেখানে আসলে কি বলা আছে। তো আপনারা আগে, আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, আপনারা একটু পড়ে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কি বলা আছে এআই নিয়ে। এবং আপনারা কিছু বুঝবেন, এটা আমি, আপনারা যে বুঝবেন না এটাও ওকে, যদি বুঝে থাকেন ইজি লাগে তাহলেও ওকে। আপনারা জাস্ট খালি পড়েন। স্ক্রিনে কি এটা পড়া যাচ্ছে লেখাটা? কেউ একজন বলবেন কাইন্ডলি। জি স্যার, পড়া যাচ্ছে। একটু পড়ে দেখেন, আপনারা পড়া হলে কাইন্ডলি বলবেন। আমি আপনাদের, না বুঝলে কোনো সমস্যা নাই, এটা আসলে মানে খুব একটা বেশি ইজি এরকম না, এটা খুব বেশি ডিফিকাল্ট এরকম না, আবার অনেক কিছু আপনাদের কাছে নতুনও লাগতে পারে। তো আপনাদের কি পড়া হয়েছে এই বিষয়ে? জি স্যার। আচ্ছা, তো আপনার মতামত কি? এটা কি খুব বেশি কঠিন ইংলিশ, নাকি হচ্ছে মানে পড়া যায়, বোঝা যায়, বা আপনি এটা থেকে কি বুঝতে পারলেন এটাও যদি বলেন বাংলা ভাষায় তাহলেও হবে, কোনো সমস্যা নেই। ভুল, এখানে কোনো ভুল অ্যান্সার নাই আসলে, এখানে পৃথিবীতে ভুল অ্যান্সার বলে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন, শিওর। কয়েকটা ওয়ার্ড মিনিং স্যার বুঝতে পারছিলাম না actually। আচ্ছা, কয়েকটা ওয়ার্ড মিনিং না বুঝলেও কোনো সমস্যা নেই। আপনি কোন জায়গায়, মানে এটার মেন যে জিস্ট বা হচ্ছে যে সার মর্ম, সেকেন্ড এটা কি লাইনে আমাকে বলতে পারবেন? এখানে কিন্তু কোনো ভুল অ্যান্সার বলে কোনো কিছু নাই। এভরিথিং ইজ অ্যান অ্যান্সার। আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা আসলে ভুল করলে আমরা অনেক বকাঝকা করি, বাট ইন রিয়েল লাইফ আপনি কখনোই যদি আপনি জবে ঢুকেন, বিশেষ করে যদি আপনি কখনো টেক ফিল্ডে কাজ করেন, অথবা হচ্ছে আপনি কোনো ধরনের প্রজেক্টে কাজ করেন, সেখানে আপনার হাজার হাজার ভুল হবেই। এবং এই ভুলগুলা থেকেই কিন্তু লেসন নিয়ে আমরা আগাই। আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেমে ভুল হলে নাম্বার কেটে ফেলা হয়। এটা শুধু বাংলাদেশে এরকম না, পুরো হোল ওয়ার্ল্ডে। বাট এভরি রং অ্যান্সার ইজ স্টিল ইজ অ্যান অ্যান্সার। তো অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। তো স্যার, কি মনে হয় আহ, জানি, যে প্রত্যেকেই কোনো, অনেকেই স্যার জানে না। হ্যাঁ হ্যাঁ, আবার একটু কাইন্ডলি বলবেন, আপনার স্যার, কথাটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এআই সম্পর্কে আমাদের আমাদের অনেক কিছু স্যার হ্যাঁ, তারপরে ভাই আমরা অনেক স্যার, কিছুই জানি। এআই সম্পর্কে আমাদের অনেক কিছু আমাদের অনেক কিছু অজানা আছে স্যার। এবং এআই এর অনেকগুলো মিরাক্কেল আছে স্যার। আহ, যেমন স্যার, এআই অনেক কাজ করতে পারে, যেমন কোড এক্স্যাক্টলি। লিখতে পারে। অনেক কিছু হ্যাঁ হ্যাঁ, স্যার, যেমন ছবি, ভিডিও এবং কোন এরকম স্যার। এক্স্যাক্টলি। এখানে অনেকগুলো বলা হয়।
এক্স্যাক্টলি। ভাইয়া যা বলছেন বিষয়টা আসলে তাই হুবহু, থ্যাংক ইউ। আসলে এক্স্যাক্টলি এটাই বলা হয়েছে। তো এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি। যেমন স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া। ভাইয়া কি যেন বলতে যাচ্ছিলেন ভাইয়া, কাইন্ডলি আবার একটু বলবেন? আপনার কথাটা কেন জানি মানে আসছে না, খুব সম্ভবত নেটওয়ার্ক ইরোরের জন্য হয়তো, বা নেটওয়ার্ক কানেকশনের জন্য। কাইন্ডলি আবার একটু বলবেন? না স্যার, এটাই আর কি স্যার, এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, স্যার এই আপনাকে যে এখন যদি তারপর কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদেরকে যদি আমি এখন কোশ্চেন করি যে এআই নিয়ে, মানে এখন আমরা যা জানি, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে ধরেন এটা কোন একটা রাইটার লিখছে, আমি লিখছি যদিও। তো এখানে রাইটার আসলে কি বলতে চাচ্ছে, রাইটারের কথাটা যদি আপনি এক বাক্যে বলতে চান, বাংলায় বলেন যে রাইটার আসলে এখানে কি বলতে চাচ্ছে। মানে এই যে এত কথা লিখছে সে, আমি যে রাইটার যে লিখছে এখানে কয় লাইন, এখানে হচ্ছে আপনার যে এই যে দুইটা প্যারা লিখছে লিস্ট, এই প্যারা, এই প্যারা, তারপর হচ্ছে এই একটা লাস্টের লাইন। তো এখানে রাইটার আসলে কি বলতে চাইতেছে? রাইটার কি এখানে বলতে চাচ্ছে যে এআই খুব ভালো করবে ভবিষ্যতে? বা রাইটার কি এটা বলতে চাচ্ছে যে এআই এর কোনো আসলে ফিউচার নাই? বা রাইটার কি বলতে চাচ্ছে যে এআই আসলে ফালতু একটা জিনিস? বা রাইটার কি এআই কে খুব বেশি প্রেইজ করতেছে? নাকি রাইটার আসলে আশাবাদী এআই নিয়ে? নাকি রাইটার আসলে নিজেও ক্লুলেস, যে রাইটার জানে না যে আসলে এআই কি হবে? নাকি এআই এর সম্ভাবনা নিয়ে সে বাকিদের সমালোচনা করবে? মানে হোল এই প্যাসেজটার মধ্যে কি বলা হয়েছে আপনারা কি একটু বলতে পারবেন? আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এটাই, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ। মানে হচ্ছে আমরা আজকে এটা সহ মোট তিনটা প্যাসেজ দেখবো, এবং তিনটা প্যাসেজের মধ্যে একটাই কোশ্চেন থাকবে যে রাইটার আসলে এখানে কি বলতে চাচ্ছেন। রাইটারের আসলে এখানে মূল সেন্ট্রাল থিমটা কি, রাইটার কেন এই জিনিসটা লিখছে, এবং এটা বের করার উপায়টা আমরা দেখব। তো তার আগে আমরা এটার একটু বাংলাটা আসলে একটু দেখি, কারণ একজন ভাই বলেছিলেন যে কিছু ওয়ার্ডের সমস্যা। তো আমরা লাইন বাই লাইন একটু আগাই, আপনারা চাইলে খাতা কলমে নোট করে রাখতে পারেন কোনো ওয়ার্ডের মানে না জানলে। আর আমি তো ক্লাস শেষে এইটার পিডিএফ আকারে দিয়ে দিব, সো আপনাদের কোনো সমস্যা হবে না, আশা রাখছি। সরি। তো শুরুতেই বলা হয়েছে যে কেউই আসলে জানে না এক্স্যাক্টলি এআই কি করতে পারে। ক্যাপেবল মানে হচ্ছে কি করতে পারে, ক্যাপেবলের সংজ্ঞা হচ্ছে কার্যক্ষমতা বা সক্ষমতা। নোবডি নোজ এক্স্যাক্টলি হোয়াট এআই ইজ ক্যাপেবল অফ, এর অর্থ হচ্ছে কেউই জানে না এআই এর ভবিষ্যৎ, মানে এআই কি করতে পারে। যদিও আমরা জানি, while we know that AI is capable of doing extraordinary things, যদিও আমরা জানি যে এআই অতি সাধারণ কাজ করতে পারে, আমরা এখনো আসলে মানে সন্দেহের মধ্যে আছি, অথবা আমাদের কাছে এখনো স্পষ্ট না, আনক্লিয়ার এটার ফিউচার বা এটার ভবিষ্যৎ সম্পর্কে। অল দ্য স্পেকুলেশনস, আমার মনে হয় যে এই ওয়ার্ডটাতে আপনাদের একটু মানে সমস্যা সবারই কম বেশি হয়েছে। জি তো স্যার। স্পেকুলেশন আসলে এই ওয়ার্ডটা আসছে কোথা থেকে এটা আপনাদেরকে একটু বলি। তো ধরেন হচ্ছে যে কোনো কিছু আপনি জানেন কিন্তু এটার কোনো এভিডেন্স আপনার কাছে নাই। তো থিওরি বা এভিডেন্স ছাড়াই আপনি কোনো কিছু বলে ফেললেন। যেমন ধরেন হচ্ছে যে আপনার একটা লোককে দেখে অনেক সময় মনে হয় না যে একটা লোকের চালচলন দেখেই যে এই লোকটা ভালো না, এই লোকটার সাথে কথা বলা যায় না। বা অনেকজন মনে করেন লোককে দেখে অনেক সময় অনেক হয় যে না, এই লোকটাকে আমার ভালো লাগছে, মানে ওকে আমি চিনি না কিন্তু ওনার কথাবার্তা আমার ভালো লাগছে। বাট ওই লোকটা আসলে কি ভালো না খারাপ আমরা কিন্তু এটা জানি না। ওই লোকটা কি সৎ নাকি অসৎ এটা কিন্তু আমরা একদিনের এই 10 মিনিটের দেখায় বা 5 মিনিটের কথায় আমরা বলতে পারবো না। কিন্তু কোনো ধরনের প্রুফ ছাড়া, কোনো ধরনের প্রুফ ছাড়া বা হচ্ছে, সরি আসলে আমার, কোনো ধরনের প্রুফ বা হচ্ছে কোনো ধরনের এভিডেন্স ছাড়া, আমরা যদি বলি আর একটু সুন্দর করে, এভিডেন্স বা হচ্ছে প্রুফ, উইদাউট এনি প্রুফ অর এভিডেন্স, একটা আমরা কনক্লুশনে বা একটা মতামত আমরা যেতে চাই।
বা একটা ধরন হচ্ছে যে আমরা মানে একটা কিছু মানে একটা মানে সমাপ্তি টেনে দেওয়ার চেষ্টা করি বা একটা মতামত দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের আসলে এটার জন্য কোনো কনক্রিট এভিডেন্স নাই বা কোনো এটার প্রমাণ করার সত্যতা নেই। যেমন হচ্ছে আপনি আকাশে সূর্য দেখলেন, সূর্য দেখে আপনি বলে ফেললেন যে দিনটা হচ্ছে আম, আজকের দিনটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল একটা দিন। আপনার কাছে কিন্তু এভিডেন্স আছে, কি এভিডেন্স আছে? আপনি সূর্যটা দেখতেছেন, সূর্যটা দেখতে পাচ্ছেন। তো তখন আপনি কিন্তু সূর্যটা দেখে বলতে পারবেন যে হ্যাঁ আজকের দিনটা মানে রৌদ্রোজ্জ্বল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই কিভাবে বললেন, আপনি তখন বলতে পারবেন যে ভাই আমি দেখছি আকাশে, আজকে আকাশে সূর্য আছে। হ্যাঁ, দ্যাটস অ্যান অ্যান্সার, দ্যাট দ্যাট হ্যাজ আ ফ্যাক্ট, দ্যাট মানে দ্যাট ইজ বেসড অন আ ফ্যাক্ট, অথবা একটা প্রুফ আছে, একটা এভিডেন্স আছে। বাট ধরেন আমরা দুজন, আমরা এখানে যারা আছি আমরা সবাই একটা বাসে করে যাচ্ছি, বাসে একটা অপরিচিত লোকের সাথে আমাদের দেখা হলো, এবং সেই লোকটাকে আমরা চিনি না জানি না। 5 মিনিট আমাদের সাথে কথা হলো যে ভাই আপনার বাড়ি কই, বললো যে লেটসে সে বললো যে আমার বাড়ি হচ্ছে ঢাকা বা বরিশাল বা চট্টগ্রাম এরকম কিছু। তখন আমরা হুট করে বলে ফেললাম, আমি বলে ফেললাম লেটসে এই লোকটা ভালো না। তখন আপনাদের কিন্তু মানে আর কি কোশ্চেন তখন দাঁড়াবে এরকমই যে ভাই এই লোকটা যে ভালো না আপনি কিভাবে বুঝলেন? আমি কিন্তু লোকটাকে চিনি না, জানি না, আমার কাছে কিন্তু কোনো এভিডেন্স নাই। সো এটা কি কোনো এটা, এটা এমন একটা অপিনিয়ন যেটার কোনো প্রুফ নাই, কোনো এভিডেন্স নাই। তাহলে আমি এটাকে কি বলবো? স্পেকুলেশন বলবো। সো স্পেকুলেশন সম্পর্কে কি আমরা ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। তো স্পেকুলেশন এই ওয়ার্ডটা আমি এজন্যই দিছি, আমি আমার মনে হইলো যে আসলে এটা আসলে আমরা সবাই আসলে এটা সম্পর্কে আসলে অবগত না, এই জন্য আমি দিয়েছি। আমি চাইলে এখানে অপিনিয়নও দিতে পারতাম, বাট মনে হলো যে না, স্পেকুলেশন দেওয়াটা উচিত। তো এখান থেকে আরেকটা লেসন আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে যে কিভাবে ওয়ার্ড মিনিং পড়বো। ওয়ার্ড মিনিং শুধু পড়লেই হয় না, স্পেকুলেশন মানে বলে দিতে পারি যে স্পেকুলেশন হচ্ছে কি একটা মতামত। আপনি যদি গুগলে মানে গুগল না, আপনি যদি কোনো ডিকশনারিতে দেখেন তাহলে দেখবেন যে মতামত হতে পারে, অভিমত হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। বাট বাস্তবিক পক্ষে এরকম ছোট ছোট মানে ওয়ার্ড গুলা আপনার এখানে অর্নামেন্টাল হিসেবে ব্যবহৃত হয়। কেন এখানে অপিনিয়নের জায়গায় স্পেকুলেশন বলা হয়েছে, এটা আপনারা পুরাটা মানে প্যাসেজ পড়লে আপনারা জানতে পারবেন, পুরোটা কম্প্রিহেনশন পড়লে আপনারা জানতে পারবেন। তো এখানে যত ধরনের আসলে এখানে স্পেকুলেশন মতামত, ঠিক আছে এটা বাংলা আক্ষরিক না, ভাবানুবাদে এটা মতামতই বলা যায়। যত ধরনের মতামত এক্সপার্টরা বলেছে তা এখনো আসলে বিতর্কের মানে বিতর্কাধীন বা হচ্ছে বিতর্কের মধ্যে রয়েছে। তা সবগুলোই সোজা বাংলায় এখন পর্যন্ত যতগুলো মতামত দেওয়া হয়েছে তা সবগুলোই হচ্ছে বিতর্কিত। তারপরে বলা হইলো there is no doubt that AI can do miracles, but is it going to absolutely resolve all the jobs that we have? এখানে কোনো আসলে সন্দেহের অবকাশ নাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মিরাকেল করতে পারে। তো মিরাকেল মানে হচ্ছে এখানে কিন্তু যে জাদু বা এরকম কিছু বুঝাইছি না, নট নেসেসারিলি যে মিরাকেল মানে হচ্ছে অলৌকিক কিছু। এখানে মিরাকেল দিয়ে বুঝাইছি যে এমন কাজ যেগুলো আসলে এক্সট্রা অর্ডিনারি বা অতি সাধারণ। তো অতি সাধারণ কিন্তু মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। তো অতি সাধারণ মানে হচ্ছে যেটা অনেক বেশি সাধারণ, এটা না, এটা কিন্তু আসলে উল্টাটা, যেটা আসলে সাধারণ না, অর্থাৎ যেটা আমাদের ভাবনার বাইরে ছিল। there is no doubt that AI can do miracles। তো এখানে মিরাকেলস এর বাংলা কিন্তু এরকম হতে পারে যে অলৌকিক, কিন্তু এখানে কিন্তু আসলে অলৌকিক বোঝায় নাই, বরঞ্চ বোঝানো হয়েছে এমন কিছু কাজ করতে পারে যেটা আসলে মানে আসলে প্রশংসার দাবিদার, অথবা হচ্ছে এমন কিছু কাজ যেগুলো আসলে সাধারণত আমরা চিন্তা করতে পারতাম না। বাট ইজ ইট গোয়িং টু অ্যাবসলিউটলি ডিসলভ অল দ্য জবস দ্যাট উই হ্যাভ? এবার আসেন ডিসলভ। তো এই ডিসলভ এই ওয়ার্ডটা মানে কি? আপনি যদি গুগল করেন এই ওয়ার্ডটার মানে আপনি পাবেন হচ্ছে মানে কোনো কিছু গুলানো বা হচ্ছে মনে করেন দ্রবণের মধ্যে ডিজলভ করা। কিন্তু এইখানে ডিজলভ মানে হচ্ছে কোনো কিছুকে আসলে সরিয়ে দেওয়া, ঠেলে দেওয়া বা ধ্বংস করা। তো ডিজলভ মানে কিন্তু নর্মালি, হ্যাঁ সায়েন্সের ভাষায়, আমি যখন সায়েন্স পড়ছি, যখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমরা বলতাম যে ডিজলভিং 7 ml, 5 গ্রাম অফ সোডিয়াম, 5 ml অফ HCl ইন 100 ml ওয়াটার বা H2O, এরকম আমরা লিখতাম। এটা সাইন্টিফিক্যালি ঠিক আছে, বাট এইখানে এটা হচ্ছে একটা অর্নামেন্টাল ইউজ বা মেটাফরিক, বা হচ্ছে এটাকে আরেকটু বলা যায় হচ্ছে শব্দের খেলা বা ওয়ার্ড ম্যাজিক ইউজ করা। যে এখানে আমরা বোঝাতে যাচ্ছি আসলে ডিজলভ মানে হচ্ছে গুলিয়ে ফেলা এরকম না, এর অর্থ হচ্ছে যে জবগুলাকে ধ্বংস করে নেবে। এখন আপনি যদি চিন্তা করেন
ডিজলভ মানে হচ্ছে, আমি শুরুতে বলছি যে সাইন্টিফিক মিনিং হচ্ছে গুলিয়ে ফেলা। একটা চিনি যদি আমি মনে করেন যে পানিতে দিই, যদি একদম পরিষ্কার ভালো চিনি হয়, এটাকে যদি আপনি মনে করেন যে শরবত বানানোর জন্য গুলিয়ে ফেলেন, এই চিনিটা কি দেখা যাবে? যদি ভালো মানের চিনি হয় এবং আপনি অল্প পরিমাণ পানিতে যদি 1 চামচ চিনি দেন, ধরেন হচ্ছে যে 1 লিটার পানিতে আপনি 1 চামচ চিনি দিলেন, এরপর একটু শেকিং করলেন বা ঝাঁকালেন, এটা কিন্তু তখন ডিজলভ হয়ে যাবে, অর্থাৎ এটা দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু ওই চিনিটা কিন্তু দেখা যাবে না। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে কোনো কিছু আসলে দূরে ঠেলে নিয়ে গেলেও কিন্তু দেখা যায় না, কোনো কিছু ধ্বংস করে দিলেও কিন্তু দেখা যায় না। তো সেইভাবে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে ডিজলভ মিন্স ইজ ডিস্ট্রয়িং সামথিং অর টেকিং অ্যাওয়ে, কোনো কিছু সরিয়ে ফেলা। তো ডিজলভের মানে কেন এখানে আপনার ডিস্ট্রয়িং সামথিং অথবা হচ্ছে টেকিং অ্যাওয়ে, এটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? আপনারা একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি স্যার। আচ্ছা, যদি না বুঝেন আমাকে কাইন্ডলি আবার বলবেন যে কোথায় বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে বলা হয়েছে যে এআই ক্যান রাইট কোড উইচ ইজ অলসো নোন অ্যাজ ভাইব কোডিং। এখান থেকে কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারি। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে এটাই যে এআই যদি কোনো ধরনের কোড রাইটিং করে, আমরা এই যে আইসিটি তে অনেক ধরনের কোড লিখেছি না, যে সি তে কোড লিখতাম না যে কোনো সংখ্যা জোড় না বেজোড় এটার কোড লেখো। তো এরকম কোড যেগুলো আমরা আসলে কম্পিউটার প্রোগ্রামাররা লিখে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ বানাইতে, তো সেটা যদি কখনো এআই লিখে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইব কোডিং। অ্যান্ড ইট ক্যান অলসো জেনারেট ফটোস, মানে ছবি জেনারেট করতে পারে, এটা আমরা সবাই জানি, ভিডিওসও জেনারেট করতে পারে অ্যান্ড সো অন, এবং অনেক কিছু জেনারেট করতে পারে। হাউ এভার, যাই হোক, দিন শেষে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট স্টিল নিডস আ হিউম্যান টাচ। দিন শেষে এটারও একটা মানে হিউম্যান টাচ। হিউম্যান টাচ মানে হচ্ছে, এখন আমি যদি বলি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি টাচ মানে কি, আপনারা সবাই বলবেন হচ্ছে ধরা বা ছোঁয়া। তো এখন আমি যদি বলি যে ভাই আপনি একটা কোড ধরে দেখেন, আপনি কি কোনো কোড টাচ করতে পারবেন? বা কোনো ভিডিও কি আপনি কখনো টাচ করতে পারবেন? এখানে টাচ দিয়ে বোঝানো হয়েছে এটাই, যে দিন শেষে তারপরেও একটা মানুষের মানে এখানে কাজ করতে হবে। দ্য আই অফ এন এক্সপার্ট অ্যান্ড দ্য জাজমেন্ট অফ এন এক্সপিরিয়েন্সড পার্সন। তারপরেও একজন অভিজ্ঞ মানুষের, মানে এখানে আই অফ এন এক্সপার্ট মানে হচ্ছে অভিজ্ঞ মানুষের চোখ লাগবে। তো চোখ লাগবে থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে অভিজ্ঞ মানুষের মানে এখানে দেখতে হবে জিনিসটা ঠিক আছে নাকি নাই। অ্যান্ড দ্য জাজমেন্ট অফ এন এক্সপিরিয়েন্সড পার্সন, অথবা হচ্ছে যে একজন এক্সপিরিয়েন্স মানুষ কিরকম আসলে, মানে এক্সপিরিয়েন্স মানুষ বা অভিজ্ঞ মানুষ, মানে এখানে আসলে দেখবে যে জিনিস ঠিক হয়েছে নাকি হয়নি। আপনি যদি এআই কে বলেন যে জেনারেট আ ফটো, যে অফ এ বাংলাদেশি পার্সন, তখন সে কি করবে? তখন সে মনে করেন একটা বাংলাদেশি পার্সন বানায় ফেলবে। কিন্তু এখন সে সে তো আর আসলে বাংলাদেশি পার্সন অত ভালো করে নাও চিনতে পারে, বিশেষ করে ফ্রি ভার্সন গুলো খুব ভালো করে চিনে না। যেমন কিছুদিন আগে আপনার নরেন্দ্র মোদী পর্যন্ত একটা ইয়াতে বলছিলেন, তো আমি জানি না কে লিখে দিছেন, বাট উনি বলছিলেন এই কথাটা, আমার সন্দেহ আছে এটা কেউ লিখে দিছেন, না হলে ওনার এটা বলার কথা না, যে এআই কে যদি বলা হয় যে লেফট হ্যান্ড দিয়ে লিখতেছে এরকম একটা মানুষের পিকচার তুমি আঁকো, সে স্টিল রাইট হ্যান্ডের পিকচার দিয়ে অ্যান্সার করবে। তো কেন? কারণ এআই কে যেভাবে ট্রেন করা হয়েছে বা বানানো হয়েছে, তাকে আসলে বলাই হয় নাই যে লেফট হ্যান্ড দিয়ে একজন মানুষ লিখতেও পারে। তো দিন শেষে আপনার একটা মানুষের এখানে কাজ করতেই হবে। নেভারদ্যালেস, এটা হচ্ছে, যাই হোক, এটাও যাই হোকই আসলে, হাউ এভার নেভারদ্যালেস, এগুলো হচ্ছে কানেক্টর বা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড, একই রকম মিনিংই রাখে। ইন দ্য নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে, we can surely say that AI will improve its ability and resulting in no need for the opinion of a professional. দিন শেষে আমরা এইটা বলতে পারি যে এআই আরো ডেভেলপ করবে এর সক্ষমতা, এবং হয়তোবা হয়তোবা কোনো মানুষের অপিনিয়ন তখন পর্যন্ত লাগতেও নাও পারে। আর লাস্টে একটা কনক্লুশনাল সেন্টেন্স, সেটা হচ্ছে স্টিল উই আর ক্লুলেস ওয়েদার অর ওয়েদার অর নট হোয়াট এআই ক্যান ডু নেক্সট। কিন্তু দিন শেষে এরপর আমরা জানি না যে এআই আসলে কি করতে পারবে আর কি পারবে না। তো এখন পুরো বাংলাটা আমি বলে দিলাম। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে রাইটার এখানে আসলে কি বলতে চাচ্ছে, এখন আপনারা কি বলবেন আমাকে একটু বলেন তো, যে এই প্যাসেজের মূল থিম কি, বাংলায় বলেন।
আমি আপনাদেরকে কিছু অপশন বলি, আপনারা মিলাবেন। 1 নাম্বার, রাইটার কি এআই নিয়ে খুব আশাবাদী এরকম কিছু বলছে? নাম্বার 2 হচ্ছে, রাইটার কি এখানে বলার ট্রাই করছে যে এআই মানে অনেক মানে আর কি ফালতু একটা জিনিস? নাম্বার 3, আসলে রাইটার জানে না বা রাইটার সমালোচনা করতেছে যে এআই কি আসলে ভবিষ্যতে কি করবে এটা নিয়ে আসলে কেউ কিছু জানে না, নোবডি হ্যাজ নো ক্লু। নাম্বার 4, রাইটার বলতেছে যে এআই হলো ভবিষ্যৎ। তো এখানে চারটার মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে? মনে হচ্ছে যে এই কথাটাই রাইটার এখানে বলতে চাইছে। স্যার স্যার মনে হচ্ছে রাইটার এখানে অনেক কিছু মানে বলতে চাচ্ছে যে এআই ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? স্যার এআই রাইটার এখানে বলতে চাচ্ছে যে এআই ভবিষ্যতে কি করবে এটা হলো অস্পষ্ট। এখন মানে শিওরলি রাইটার জানে না কি করবে ভবিষ্যতে, এরকম একটা এক্স্যাক্টলি, হয়তো। এটাই আসলে অ্যান্সার। কেন আমি এটা একটু বলছি, ভাইয়া যেটা বলছেন ওইটা কিন্তু একদম ভুল তা না, আর আগের ভাইয়া যেটা বলছিলেন ওইটা পার্শিয়ালি কারেক্ট, মানে আংশিক ভাবে সত্য। কারণ এআই অলরেডি মিরাকেলস করে ফেলছে এটা বলছে। কিন্তু এখানে সেন্টেন্সটা শুরুই হয়েছে হচ্ছে যে এআই আসলে ভবিষ্যতে কি করবে এটা কেউই জানে না। তারপর এখানে আমি বলছি হচ্ছে স্পেকুলেশন, নট অপিনিয়ন, স্পেকুলেশন। এবং বলছি যে কি করবে এটা ডিবেটেবল, মানে জানে না। কোনো জিনিস যদি সত্যিকার অর্থেই হয় তাহলে কি ডিবেটেবল হয় না? এরপরে সবচেয়ে বড় ক্লু, স্টিল উই আর ক্লুলেস, আসলে আমরা জানি না যে এআই কি করবে। তো এটাই হচ্ছে সেন্ট্রাল থিম। তো এটাই হচ্ছে রিডিং ক্লাসের গুরুত্ব, যে আপনারা এখান থেকে সেন্ট্রাল থিমটা বের করতে পারবেন। এবং এটা কখন সম্ভব? যখন আপনারা অনেক বেশি বেশি ইংলিশ পড়বেন। ইংলিশ রিডিং এর মানে এটা না যে আমি আপনাদেরকে ধরে ধরে রিডিং পড়াবো, এই ভাই একটু রিডিং পড়ান তো, আসেন এই রিডিংটা আসলে আমি পড়ি, যে এখানে আপনি পড়তে পারেন কিনা দেখেন তো। আপনারা বলবেন যে নো বডি নোজ এক্স্যাক্টলি হোয়াট এআই ইজ কেপেবল অফ। এগুলো রিডিং না ভাই। রিডিং মানে হচ্ছে এটার অন্তর্নিহিত অর্থটা খুঁজে বের করা। সে অন্তর্নিহিত অর্থটা যদি আপনারা খুঁজে বের করতে পারেন, আমি সরি, মানে একটু প্রবলেম হয়েছিল। তো এর অর্থ হচ্ছে যে আপনারা এখান থেকে আসলে পড়ে কি বুঝতে পারেন এবং কি কনক্লুশনে যেতে পারেন এটা। তো আমরা এখান থেকে আরেকটু কোশ্চেন আমরা সামনের দিকে যদি আগাই দেখি কি বলা হয়, আপনাদের আরো ক্লিয়ার হবে ডে বাই ডে। তো যাওয়া যাক সামনের দিকে। তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ। আমি আগেই বলে দিছি, এটা আপনারা দুইজনই বললেন। প্যাসেজের মেন উদ্দেশ্য হচ্ছে সমালোচনা করা বা এটা বলা যে এআই আসলে ভবিষ্যতে কি করবে আমরা জানি না। তারপরে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য অথার ওয়ান্ট আস টু এক্সপ্লেইন। অথার আমাদেরকে এটাই বুঝাতে চাইছে যে ভাই এআই অনেক ভালো কাজ করে সত্যি কথা, এআই এর অনেক মানে ভালো দিক থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে কি করতে পারবে আমরা এটা নিয়ে সন্দিহান। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য অথর? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, টোন, টোন মানে কি? টোন মানে হচ্ছে, আমরা যদি আবার একটু সেন্টেন্স দিকে যাই, যদি একটু আগের সেন্টেন্সের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা ক্লিয়ারলি। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি, তো আমরা এখানে দেখি যে আসলে টোন বলতে কি বোঝায়। টোন মানে হচ্ছে যে রাইটার কি হ্যাপি নাকি স্যাড, সে কি আশাবাদী নাকি সে নৈরাশ্যবাদী, সে কি আম সমালোচনা করতেছে, নাকি সে সন্দিহান, নাকি সে শিওর, নাকি সে আসলে এই জিনিসটা নিন্দা করতেছে, সে কি ঘৃণা ছড়াচ্ছে নাকি সে ভালোবাসা ছড়াচ্ছে। অর্থাৎ রাইটার যে কথাটা বলতেছে সে কি রেগে বলতেছে, তার মানে মনের অবস্থাটা বোঝার চেষ্টা করা। তো এইখানে আপনারা দেখেন এখানে রাইটার কি মানে সে কি এখানে কি এআই কি ঘৃণা করতেছে? কোথাও বলছে যে এআই খুব খারাপ জিনিস,
এআই থাকা উচিত না? না স্যার। তাহলে রাইটার অবশ্যই এখানে মানে আনহ্যাপি না। রাইটার কি হ্যাপি? কোথাও কি বলছে যে মানে রাইটার যে ইয়েস আই অ্যাবসলিউটলি বিলিভ ইন এআই এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট এআই ইজ দেয়ার? না, বলেনি। না স্যার। বরঞ্চ রাইটার এখানে যেটা বলছে যে রাইটার ইজ আনক্লিয়ার অথবা পাজেলড। সন্ধ্যা। হ্যাঁ, একটা হইতে পারে সে হচ্ছে ক্লুলেস, আরেকটা অ্যান্সার হইতে পারে সে হচ্ছে ক্রিটিসাইজ করতেছে। কিরকম ক্রিটিসাইজ? ক্রিটিসাইজের ক্রিটিসাইজ মানে হচ্ছে আপনার সমালোচনা করা। সে আসলে সমালোচনা করতেছে। হি ইজ অ্যাকচুয়ালি ক্রিটিসাইজিং দ্য হি ইজ অ্যাকচুয়ালি ক্রিটিসাইজিং দ্য এক্সপার্টস। এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝলাম যে যে এই লাইনগুলো দিয়ে, মেড বাই এক্সপার্টস, এই যে এই লাইনটা এখান থেকে এই লাইনের মধ্যে। তো টোন কি জিনিস এটা কি আমরা এখন থেকে বলতে পারবো? মানে এটা বুঝতে পারছি কিনা যে টোন কিভাবে বের করতে হয়? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, টোন হলো একজন রাইটারের মনের অনুভূতি স্যার। ওই এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। তো আমরা সামনের দিকে আবার একটু আগাই, দেখতে পাবো। আচ্ছা, সোফার যা ডিসকাশন করা হলো আপনারা সবাই বুঝতেছেন তো? জি স্যার। আপনাদের কাছে ফলপ্রসূ মনে হচ্ছে তো আলোচনাটা? জি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাতে পারি। এবার, ইজ দ্য প্যাসেজ ইমপ্লাইং দ্যাট দেয়ার ইজ নো ফিউচার অফ এআই? এখানে এখন মানে নর্মালি একটা মানে কোশ্চেন চলেই আসে যে ইমপ্লাই অর্থ কি। তো ইমপ্লাই অর্থ হচ্ছে আসলে, ইমপ্লাই আসলে হচ্ছে যে কোনো কিছুর হিন্ট দেওয়া, মানে হচ্ছে কোনো কিছু আসলে বুঝানো, মানে সরাসরি বলা নাই কিন্তু বুঝে নিতে হবে এরকম। যে ধরেন মানে আর কি, আমি আপনাকে দাওয়াত দিলাম বাসায়, আপনি আমাকে বললেন যে ভাই আমার তো আগামীকালকে, ধরেন হচ্ছে যে আমি আপনাদের দুইজনকে বললাম যে ভাই কালকে আমার বাসায় এসে একটা, ভাই রাতে ডিনারটা আসেন চলেন একসাথে করি, আপনারা দুইজন অবশ্যই আসবেন ইনশাল্লাহ একদিন আশা করি। তো তখন আপনারা বললেন যে ভাই আমার তো কালকে এক্সাম আছে। আপনি কিন্তু বলেন আপনি আসবেন না, আপনি কি বলছেন? আপনি বলছেন যে আপনার এক্সাম আছে। এখান থেকে আমি কি বুঝে নিব বলেন তো? আমি কিন্তু বুঝে নিব যে আপনারা কালকে আসতে পারবেন না ডিনার কজ করতে। আপনার এক্সাম আছে। এই যে আমি বুঝে নিলাম আপনি আসতে পারবেন না, এটাই হচ্ছে ইমপ্লাইং। তো এইখানে প্যাসেজে এটা কি বলা আছে যে দেয়ার ইজ নো ফিউচার অফ এআই? কোথাও বলা নাই যে এআই এর কোনো ফিউচার নাই, বরঞ্চ বলা হয়েছে যে এআই ভবিষ্যতে আরো ভালো করবে। কোথায় বলা হয়েছে? এই যে এইখানে, এই যে এই লাইনে বলা হয়েছে, নেভারথেলেস ইন দ্য নিয়ার ফিউচার উই ক্যান শিওরলি সে দ্যাট এআই উইল ইমপ্রুভ ইটস অ্যাবিলিটি। এআই তার নিজের অ্যাবিলিটি ইমপ্রুভ করবে এবং অ্যান্ড রেজাল্টিং ইন নো নিড ফর দ্য অপিনিয়ন অফ এ প্রফেশনাল। এবং কোনো প্রফেশনাল অপিনিয়নও হয়তো ভবিষ্যতে লাগবে না। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করা। এখন আপনার একটা জিনিস দেখেন, এখানে হয়তোবা কোশ্চেন আমি অনেকগুলা দিছি, চারটা কোশ্চেন দিছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে চারটা কোশ্চেনই কিন্তু একটাই অ্যান্সার। এটা কি আপনারা একটু খেয়াল করে দেখছেন যে চারটা কোশ্চেনের অ্যান্সার একটাই? জি স্যার। জি কথা স্যার। একটাই, ঘুরাই ফিরে একটা। সবসময় যে আপনাকে বলা হবে যে মেইন থিম কি, জরুরি না। আপনি যদি মূল ভাবটা বুঝতে পারেন যে কোনো অ্যান্সারই করতে পারবেন। এবং এটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের মানে মেইন কথা। আপনি হাজার হাজার পৃষ্ঠা পড়তে পারেন একটা বইয়ের, কিন্তু আপনি যদি সেটার মেইন থিম বর্ণনা না করতে পারেন, আপনার সেই পড়াটা আসলে পড়াই হয়নি আনফরচুনেটলি। চলেন আরেকটা প্যাসেজ দেখি। এটা আমি লিখি নাই, এটা লেখা হয়েছে হচ্ছে আপনার
আল জাজিরার আজকে নিউজে আপনারা হয়তো সবাই জানেন যে আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উঠাই নিয়ে চলে গেছে। হ্যাঁ, আসলে উঠাই নিয়ে চলে গেছে শুনতে খারাপ লাগলেও মানে এর থেকে ভালোবাসা আসলে আমি বলতে পারবো না। মানে ভদ্র ভাষায় বললে হয়তো বা যে তাদেরকে মানে সরিয়ে নিয়ে গিয়েছে, উড়োজাহাজে করে উড়িয়ে নিয়ে গেছে বা অপহরণ করে নিয়ে গেছে। বা যদি আপনারা এখানে বলতে চান যে আসলে উদ্ধার করা হয়েছে বা এরকম কিছু, না আসলে উদ্ধার টুদ্ধার কোনো কিছু করা হয়নি, তাকে সরাসরি উঠাই নিয়ে গেছে। তো এরকম একটা ঘটনা নিয়ে আজকে মাদুরো আসলে কে সেটা নিয়ে আসলে লেখা হয়েছে। তো সেই প্যাসেজটা আমরা আবার আগের মতন একটু পড়ি। Maduro was born in a working class family on November 23, 1962 in the El Valle neighborhood of Caracas. মানে মাদুরো আসলে একটা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, মানে হচ্ছে একটা কর্মজীবী ফ্যামিলির মধ্যে সে আসলে বর্ণনা হয়েছে। এটাকে আপনি মিডল ক্লাসও ধরে নিতে পারেন। ওয়ার্কিং ক্লাস মানে হচ্ছে যে আসলে মানে তারা আসলে খুব বেশি ওয়েলদি ফ্যামিলি এরকম না, কিন্তু দিন আনে দিন খায় এরকম একটা ফ্যামিলির মধ্যে সে জন্ম হয়েছে। ভ্যালে নেইবারহুড অফ কারাকাস ইন দ্য এল ভ্যালি, আসলে তার প্রতিবেশী জায়গা কারাকাস, কারাকাসের প্রতিবেশী জায়গা এল ভ্যালি। হিজ প্যারেন্টস আর নিকোলাস মাদুরো গ্রেসিয়া। কারণ ওদের নামগুলো একটু কেমন জানি, যে দেখেন না ব্রাজিলের ফুটবলার গুলোর নাম যেমনি কেমন হয়, আসলে ওদের তো ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলোর নেম গুলো এরকমই হয়। বিশেষ করে আর্জেন্টিনার একজন প্লেয়ার ছিল হেভিয়ার ম্যাস্টেরানো। তারপর হচ্ছে লিওনেল মেসি। মেসি নামটা যদি এখন মানে আসলে শুনতে কাছে খারাপ লাগে, মানে খারাপ না সরি, মানে হচ্ছে মানে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে গেছে। বাট আপনি যদি একটু ওদের অন্যান্য নামগুলা দেখেন, পেরেস, তারপরে হচ্ছে দিয়াগো মারাদোনা। তো আমরা ম্যারাডোনা বলি বাট অ্যাকচুয়ালি কিন্তু মারাদোনা নাম ওর। তারপরে হচ্ছে আরো তো রোমেরো, তারপরে হচ্ছে এই ধরনের নাম থাকে। ব্রাজিলের যেমন হচ্ছে থাকে হচ্ছে কাফু, তারপরে হচ্ছে কাকা, এরপরে হচ্ছে নাম এরকম আরো অনেক থাকে, রোনালদিনহো, এই ধরনের নাম থাকে। তো ঠিক এরকমই মাদুরো গ্রাসিয়া আর ট্রেড ইউনিয়ন লিডার এন্ড তেরেসা ডি জেসাস মরোস। তো তার প্যারেন্টস এর মধ্যে খুব সম্ভবত তার বাবার নাম হচ্ছে নিকোলাস মাদুরো গ্রাসিয়া, একজন ট্রেড ইউনিয়ন লিডার। অর্থাৎ ট্রেড ইউনিয়ন লিডার মানে হচ্ছে কোন ধরনের মানে শ্রমজীবী, মানে ওই মানে শ্রমজীবী কোন ধরনের একটা মানে সংগঠনের নেতা। এন্ড তেরেসা দে জিসাস মরস, এটা হচ্ছে তার মার নাম। হু অলসো হ্যাড থ্রি ডটার্স টুগেদার, অর্থাৎ তার আরো তিনটা বোন ছিল। তিনটা বোনের নাম হচ্ছে মারিয়া তেরেসা, জোসেফিনা অ্যান্ড আনিতা মাদুরো। তো এইগুলো হচ্ছে তাদের বোনের নাম। Maduro was raised under the significant influence of his father's politics. তো মাদুরো আসলে তার সিগনিফিকেন্ট শব্দের অর্থ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আর ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। মাদুরো তাদের বাবার মানে পলিটিক্স এ অনেক বেশি প্রভাবিত ছিল, অনেক ভালো বড় রকমের প্রভাবিত ছিল। Maduro was shared that his grandparents were Sephardic Jewish descendant and converted to Catholicism upon arriving in Venezuela. তো মাদুরো একসময় বলছিল যে তার গ্র্যান্ড প্যারেন্টস আসলে সেফার্ডিক জুইশ ডিসেন্ডেন্ট ছিল, খুব সম্ভবত জিউসদের কোনো ধরনের একটা আসলে মানে ধারা, এটা ইহুদিদের মধ্যে কোনো ধারা। এবং তারা ক্যাথলিজমে কনভার্টেড হয়েছিল ভেনিজুয়েলা আসার পর। মানে ক্যাথলিজম হচ্ছে আম, খ্রিস্টানদেরই একটা ধারা, ক্যাথলিক ধারা খুব সম্ভবত। খ্রিস্টানদেরও অনেক ধারা আছে, যেমন হচ্ছে প্রটেস্ট্যান্ট, তারপর হচ্ছে ক্যাথলিক। আমি এটার বিস্তারিত বিষয়ে জানি না তো, বাট এতটুকু জানি যে খ্রিস্টানদের একটা ধারা হচ্ছে ক্যাথলিক। তো সেই ক্যাথলিক এর মধ্যেই ছিল খুব সম্ভবত। So growing up, Maduro was a fan of Western rock music and often quoted artists including John Lennon. যখন মাদুরো আসলে বড় হতে থাকে তখন সে ওয়েস্টার্ন রক মিউজিকের ফ্যান ছিল, এবং প্রায় সময় সে কোট করতো। কোট মানে হচ্ছে তাদের উক্তি বলতো। আমরা যখন মাঝে মাঝে গানের লাইন বলি না, যে আইয়ুব বাচ্চুর বোঝে না কেউ বোঝে না, বোঝে না আমার কি ব্যথা, বা আমরা অনেক সময় বলি মানে অনেক ধরনের কবিতা আমরা মানে উক্তি আমরা বলে দেই। যেমন লালন সার উক্তি বলি আমরা, সময় গেলে সাধন হবে না, এই ধরনের কথা আমার তো সে হয়তো বা বলছে। তো তার ফেমাস তার মানে যে ধরনের আর্টিস্ট তার পছন্দ ছিল ওয়েস্টার্ন রক মিউজিক, এক ধরনের মিউজিকের ধারা হচ্ছে রক মিউজিক। তো সেটার মধ্যে তার ফেভারিট ছিল হচ্ছে জন লেনন। He attended a public high school, the Liceo Jos Avalos. এটার এখন আপনারা কাইন্ডলি এটার মানে জিজ্ঞেস করেন না। লিসেও জোস আভালোস এর মানে কি ভাই আমি জানি না, এটা ইংলিশ ওয়ার্ড না, এটা ল্যাটিন ওয়ার্ড। ইন এল ভ্যালে, এল ভ্যালেটার মানে বুঝতে হবে যে এটা একটা জায়গার নাম। Where he was involved in student politics and reportedly served
অ্যাজ স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট, মানে সে ছাত্র জীবনে থাকতেই সে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল এবং স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্টও ছিল। However, there are no graduate records that show he graduated. যাই হোক, সেখানে কোনো আসলে রেকর্ড নাই যে সে গ্রাজুয়েট আসলে হয়েছে দিন শেষে। এটা আমাদের বাংলাদেশে অনেক পলিটিশিয়ান মিলে, যাই হোক আর কিছু বলতে চাই না আমি। তো আগের মতন এগেইন, হোয়াট দিস প্যাসেজ ইজ অ্যাবাউট। এখন এখানে দেখেন তো, প্রথম অপশনে বলা হয়েছে এটা তার আর্লি লাইফ নিয়ে, এটা সে কিভাবে বড় হয়েছে তা নিয়ে, এটা তার চাইল্ডহুড নিয়ে, অথবা সে কোন পরিবেশে বড় হয়েছে। লাস্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য এনভায়রনমেন্ট অফ হিজ লাইফ ওয়াইল গ্রোয়িং আপ, মানে সে কোন পরিবেশে বড় হয়েছে। আপনাদের মনে হয় কোনটা এখানে সবচেয়ে বেশি মানে যৌক্তিক এই চারটা অপশনের মধ্যে? নাম্বারটা মনে হচ্ছে স্যার, চতুর্থ নাম্বার। অ্যাকচুয়ালি চতুর্থ নাম্বারটা তো আমি লিখছি, কিন্তু আসলে এখানে চারটাই যৌক্তিক অ্যান্সার। কিন্তু একদম যদি আমি আপনাদেরকে টেক্সটের রেফারেন্স দেই, সেটা ছিল হচ্ছে এইটা, অ্যাবাউট হিজ আর্লি লাইফ। এটা আমি যে আল জাজিরা যেখান থেকে আমি নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে বলাই ছিল অ্যাবাউট হিজ আর্লি লাইফ। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, আর্লি লাইফে তো মানুষের আপব্রিঙ্গিং হয়, সেখানেই তো সে বড় হয়, সেটাই তো তার ছোটবেলা। তাহলে তো এই চারটাই অ্যান্সার হওয়া উচিত। একটু আগে আমরা দেখলাম না যে আসলে চারটা কোশ্চেনের মধ্যে ডিফারেন্স কিছু নাই, কিন্তু একটা জিনিস থেকে এই চারটা কনক্লুশনে আসা যায়, অর্থাৎ ইমপ্লাই করা যায় বা বুঝে নেওয়া যায়। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে চারটাই, জাস্ট খালি ওয়ার্ড চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলা মানেটা আপনারা একটু চিন্তা করে দেখেন এক কিনা। আর্লি লাইফ, আচ্ছা মানুষ যে বড় হয় সে কি ছোট মানে তার কি লেট লাইফে বড় হয় নাকি আর্লি লাইফে বড় হয়? আর্লি লাইফে বড় হয়। আপব্রিঙ্গিং মানে হচ্ছে সে কোন পরিবেশে বেড়ে ওঠে। মানুষ কি বেড়ে ওঠে কি মানে বড় বয়সে বেড়ে ওঠে নাকি ছোট বয়সে বেড়ে ওঠে? অবশ্যই ছোট বয়সে। শুরু তো বয়সে। এটাও অ্যান্সার। তারপর হচ্ছে অ্যাবাউট হিজ চাইল্ডহুড। আচ্ছা আর্লি লাইফ, এই তো মানুষ চাইল্ডহুডে থাকে, নাকি লেট লাইফে চাইল্ডহুডে যায়? নাকি কেউ বলছেন, কখনো কি কাউকে বলতে দেখছেন যে ওই বেটা 80 বছর বয়সে তার এই যে বৃদ্ধকালে ছিল না, বরঞ্চ সে শিশুকালে ছিল? 80 বছর বয়সী শিশু এরকম কোনো ওয়ার্ড শুনছেন? বা 100 বছর বয়সী শিশু শুনছেন? না। কারণ না স্যার। চাইল্ডহুড মানুষের আর্লি লাইফেই হয়, লেট লাইফে হয় না। আর লাস্টেরটা তো একদম স্পষ্ট করে ভেঙে দেওয়া আছে যে ওয়াইল গ্রোয়িং আপ, এটাও অ্যান্সার। তো এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে একটা জিনিস থেকে একটা কোশ্চেনের অ্যান্সার মাল্টিপল হইতে পারে, কিন্তু মানে অনেক ধরনের হইতে পারে, এবং যে কোনো কোনো মানেই এখানে ভুল না, অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি ভুল না। কিন্তু সবচেয়ে সঠিক কোনটা এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আসলে সবগুলোই সঠিক, সবগুলোই যথার্থ, এখানে কোনোটা ভুল নাই। এটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য এটা দেখানো যে যে কোনো কোশ্চেনের অ্যান্সার সবসময় আপনার মানে যে কোনো কোনো কিছু পড়ার পর থেকে সেখানে আপনারা চাইলে সেখান থেকে আপনারা অনেক ভাবে অনেক কিছু বোঝারও থাকে। আমরা পরের আরেকটা কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেনটা সলভ করব। এইটা একটু ডিফিকাল্ট, এটা আমি চাবো যে আপনারা এটা হোমওয়ার্ক হিসাবে নেন এবং এটাকে সলভ করেন। আপনারা এটাকে হোয়াটসঅ্যাপে আমি যখন পিডিএফটা দিয়ে দিব, আমি এখানে মানে বলে দিব, কিন্তু এরপর আপনারা এটা আমাকে পরে জানাবেন। যদি আপনাদের মনে হয় যে এটা আপনারা পারতেছেন না, তাহলে আপনারা কি করবেন, চ্যাট জিপিটি বলবেন যে বাইরের বাংলা মানে বলে দে, তখন সে আপনাকে বলে দিবে, তখন আপনারা লিখেন। বাট এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এটা হচ্ছে এখন থেকে কিভাবে পড়তে হবে এটা আপনাদেরকে বোঝানো। আমি এখানে 100টা রিডিং এর ক্লাস নেব, কিন্তু ভাই বিশ্বাস করেন কোনো গ্যারান্টি নাই যে আপনারা এই ক্লাস করে আপনারা অনেক বড় কিছু করে ফেলতে পারবেন, ভালো একটা জব অ্যাসিওর করতে পারবেন। এন্ড অফ দ্য ডে আপনারা নিজেরা যদি না পড়েন, আমি আপনাদেরকে কখনো ভাই বিসিএস ক্যাডার সৎভাবে বানাইতে পারবো না। বিসিএস ক্যাডার কেন, আপনি 14তম গ্রেড বা 16তম গ্রেডের কোনো জবও, আমি কোনো জব ছোট করতেছি না, এটা বৈষম্যমূলক ভাবে বলতেছি এরকম না, মানে কোনো জবই আপনারা পাবেন না ভাই। বাট আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে পড়ার পরে মেইন থিমটা কি এটা বুঝে নেওয়াটা আপনাদের দায়িত্ব। এবং এটা যদি আপনারা কোনো জায়গায় পড়তে যেয়ে আপনাদের মনে হয় যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা কেন এটা বললো, আমাকে বলেন, আমি আই উইল বি দেয়ার ইনশাল্লাহ।
আমি যদি ওটা সবকিছু আমি পারবো এরকম জরুরি না। আর না আসলে আমরা পারি না এটা বলতে খুব লজ্জা লাগে, আমার কোনো লজ্জা লাগে না। জরুরি না যে আমি জানি না, যদি আমি না জানি আমি এটা যেভাবে জানা যায় সেভাবে জেনে আমি আপনাকে জানাবো, তারা আমারও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উপকার হবে যে আমি এটা জেনে আপনাকে জানাতে পারতেছি। তো এখানে কি বলা আছে, বলা আছে হচ্ছে স্ক্রাম, এটা হচ্ছে আসলে একটা প্রসেস, is an agile project management framework for developing complex products focusing on iterative work in short cycles called sprints to deliver working increments, allowing rapid adaptation to change. Key roles include the product owner, scrum master, and development team. Core events, sprint planning, daily scrum, review retrospectives, and pillars, transparency, inspection, adaptation. The drive continuous feedback, collaboration, and incremental delivery, emphasizing teamwork, accountability, and responding to evolving requirements. এটা কি আগের দুইটা প্যাসেজের থেকে কঠিন না সহজ, খালি এতটুকু বলেন। স্যার। একটু এই হার্ড জন্যই মনে হচ্ছে। দেওয়া সহজ জিনিস তো কখনো হোমওয়ার্কে আমারও দিত না ভাই স্যার। স্যাররা দেখাই তো 2 আর 2 যোগ করলে 4 হয়, আর পরীক্ষার আর এরপরে এই যে আমার হোমওয়ার্কে কি দিত, হোমওয়ার্কে দিত হইলো স্কুলে 2+3+4, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফোর্থ ব্র্যাকেট যায়, এরপরে এর কত কিছু দিয়ে ম্যাথে দেখাইতো। তো এটাই হচ্ছে জীবনের নিয়ম। তখন আমরা স্যারদেরকে অনেক গালি দিতাম, বাট এখন আমরা বুঝি যে না, স্যারদেরকে গালি, বাট স্যাররা যেটা করতো না সেটা হচ্ছে যে আমাদেরকে পরবর্তীতে হোমওয়ার্ক না নিয়ে গেলে মারধর শুরু করতো। তো এখানে তো আমরা অবশ্যই মারধর করবো না। আমি আপনাদেরকে যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে এটা আপনারা এখন, আপনাদের সবাই যেহেতু স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আল্লাহর রহমতে আছে, তার মানে হচ্ছে আপনারা এখানে চাইলে আপনারা গুগলে যেতে পারবেন। যে ওয়ার্ড গুলো আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে সেই ওয়ার্ড গুলো আপনারা গুগল করবেন। গুগল করার পরে আপনারা সেই ওয়ার্ড গুলোর মানে জানবেন। তারপর এখান থেকে নিজেরা চেষ্টা করবেন যে এটার মানে কি, আর মানেটা লিখে তারপরে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এটা আপনাদেরকে পিডিএফটা এখনই আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আপনারা চাইলে একটা স্ক্রিনশট তুলেও রাখতে পারেন ভবিষ্যতে যদি মনে নাও থাকে। এটাই হচ্ছে আমাদের আজকের ফাইনাল ইয়ার। তো এইখানে মেন থিমটা আপনাদেরকে বলতে হবে। এইটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে আমার একটা কোর্সের থেকে নেওয়া। তো এটা আসলে একাডেমিক রাইটিং, এবং একাডেমিক রাইটিং আসলে পরীক্ষাগুলোতে আসে। এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক। আপনি কি স্ক্রিনশট তুলে নিছেন ভাইয়া? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা হোমওয়ার্ক থাকবে লাস্ট এখানে। একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, লাস্ট যে বিসিএসটা হলো এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সেটা রিডিং কম্প্রিহেনশনটা একটু দেখা, এবং সেটা রিলেটেড যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো আপনাদের জানা। কারণ এটা যদি আপনারা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি মানে লিখতে হয়। তো রিডিং কি এখানেই শেষ না, রিডিং এর আরো 2টা ক্লাস আমাদের আছে। কিন্তু আপনাদের মনে একটা কমন কোশ্চেন এখন জাগতেই পারে যে ভাই আমরা এখন কিভাবে প্র্যাকটিস চালা যাবো বা আমরা কিভাবে আগাবো। এটা কিন্তু আমি মনে হয় যেটা আপনাদের দুজনেরই কমন কোশ্চেন। তো এই অ্যান্সারটা হচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে খালি ইংলিশ পড়বেন, না বুঝলে গুগল করবেন, পরে ওটার মানে দেখবেন। তারপরেও না বুঝেন, হোয়াটসঅ্যাপে আমি আসি, সমস্যা নেই। আমার নাম হচ্ছে ফারাজ রহিম, এখানে যে কোনো গ্রুপের মধ্যে আমাকে পাবেন ইনশাল্লাহ। আমার লাস্টের নাম্বার হচ্ছে 761 গ্রামীণ ফোনে নক করবেন, যে কোনো সময় মেসেজ দিয়ে রাখবেন। আমি যদি ব্যস্ত থাকি আমি অবশ্যই ফ্রি হয়ে আপনাকে মেসেজে রিপ্লাই জানাবো। যদি আমাকে ফোন করতে হয় এই জন্য আলাদা, আমি ইনশাল্লাহ সেটা তো করতেও আমার কোনো সমস্যা নেই। এডুকেশনের ব্যাপারে সবসময় আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা। একটা হচ্ছে এটার বাংলা মানে বের করা, আর সেকেন্ড হচ্ছে এটার আপনার সেন্ট্রাল থিম কি বা মেইন থিম কি, এটা কি নিয়ে লিখছে এটা বলা। আর থার্ড হচ্ছে লাস্ট যে বিসিএসটা হয়েছে লেটেস্ট, এটা কোশ্চেনটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো সেইটার আপনাদের কাছে মানে সেইটার বাংলা মিনিংটা, মানে সেটার যে রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোর সাথে জাস্ট খালি একটু পরিচয় হওয়া। আমরা রিটেন নিয়ে আরো 2টা ক্লাস খুব সামনে নিব ইনশাল্লাহ। নেক্সট উইকে হয়তো বা পারবো না আমি, ইনশাল্লাহ নেক্সট উইকের পরের উইক অবশ্যই রিডিং এর আরেকটা ক্লাস ইনশাল্লাহ হবে, 2টাও হইতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো যে কিভাবে আমরা রিডিং আরো ভালো হইতে পারি, সাথে এরকম আরো প্র্যাকটিসও থাকবে। তো আশা করি আপনাদের এই ক্লাসে আপনারা উপকৃত হয়েছেন, বা
কোনো আপনাদের যদি কোনো মানে পরামর্শ থাকে ক্লাস নিয়ে আপনারা বলতে পারেন, সমস্যা নেই। আপনাদের লাস্ট মতামতটা জেনে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা শেষ করব। কাইন্ডলি আপনাদের যদি মতামতটা একটু বলতেন, দুইজন ক্লাস করছেন, থ্যাংক ইউ। যদি বলতেন তাহলে আমার মানে সুবিধা হইতো আর। আপনাদের প্রবলেম বা হচ্ছে কোনো জায়গায় বুঝতে না পারলে অথবা হচ্ছে যে কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন থাকলে অবশ্যই একটু কাইন্ডলি বলেন, আমরা শেষ করে দিব। অনলাইন ক্লাস আসলে 1 ঘন্টার বেশি নিলে আসলে কনসেন্ট্রেশন করা যায় না, অফলাইনে অনেকক্ষণ নেওয়া যায়, অনলাইনে আমরাই পারি না। স্যার আমরা পারি না বলছি, বলতে আমরাই ক্লাস করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। স্যার যে কোনো প্যাসেজের আমাদের মূল থিম বোঝার জন্য আমাদের প্যাসেজটা আগে রিডিং পড়তে হবে, তারপরে স্যার কোন বিষয়ের উপর স্যার আগে ফোকাস দেওয়া লাগবে স্যার, সব থেকে মানে একটা প্যাসেজের কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে আমরা সহজেই মূল থিমটা হ্যাঁ, খুঁজে এটা পেতে পারি। এটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছেন। এটা হচ্ছে যে প্যাসেজের মূল থিম আসলে আপনাকে কোনো একটা সিঙ্গেল বাক্য থেকে আপনার বুঝতে হবে না। এইটা টেকনিকটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আসলে এখানে আমাদের অনেকগুলো মানে টেকনিক আছে বের করার। এর মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে আপনার মানে চিন্তা করা যে আসলে প্যাসেজ এখানে কি বলতেছে। আমরা যদি একটু প্যাসেজের শুরুতেই যাই, যেমন আমি যে লিখছিলাম, শুরু থেকে আপনি দেখেন এখানে আপনার এখানে মানে আর কি মেন থিংটা আমরা কিভাবে বের করছি। প্রথমে একটা লাইন পড়ছি, এখানে কি বলছি, নোবডি নোজ এক্স্যাক্টলি হোয়াট এ ইজ কেপেবল। আচ্ছা ঠিক আছে, তার মানে রাইটার এখানে কি বলছে, রাইটার এখানে বলতেছে যে সে বলতেছে যে কেউই জানে না এআই এর ভবিষ্যতে কি করবে। তারপরে কি বলছে, while we know that AI is capable of doing extraordinary things, we are still unclear about its future. আচ্ছা, পরের লাইনে কি বলছে, পরের লাইনে সে একটা সাপোর্টিং কথা বলছে যে ঠিক আছে, আগে যে সেন্টেন্সটা বলছে, এই যে প্রথমে যে সেন্টেন্সটা, তারপরে কি বলছে এটাকে সাপোর্ট করছে। তারপরে কি বলছে, অল দ্য স্পেকুলেশনস, এখানেও সে কিন্তু সাপোর্ট করছে। তারপরে কি বলছে, তারপরেও কিন্তু সাপোর্টই করছে। কিন্তু মেইন কথা কি, এই কথাগুলো সে কেন বলতেছে আমাকে এতটুকু বলেন তো। এই কথাটা যে কিন্তু শুধুমাত্র এই কথাটাকে সত্য প্রমাণ করার জন্যই সে বলতেছে। এইটাকে বলা হয় হচ্ছে টপিক সেন্টেন্স। আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে টপিক। এগুলো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, বাট আপনার কোশ্চেনের জন্য অল্প করে আমরা বলে দিচ্ছি। টপিক সেন্টেন্স আর একটা জিনিস হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। আপনাকে এইটা বুঝতে হবে যে সাপোর্টিং সেন্টেন্স কোনটা আর টপিক সেন্টেন্স কোনটা। সরি, সেন্টেন্স বানানটা ভুল হয়েছে। তো এআই ক্যান রাইট কোড, তারপরে দেখেন এআই কোড লিখতে পারে, ভাইব কোডিং বলা হয়, এগুলা হচ্ছে জাস্ট খালি সাপোর্টিং কথাবার্তা। ভিডিওস তৈরি করতে পারে, সো অন। কিন্তু দিন শেষে এরপরও এটা একটা হিউম্যান টাচ লাগে। কিন্তু এরপর আমি আবার বলতেছি যে এআই মানে ভবিষ্যতে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আসলে এআই এর আসলে কোনো ধরনের অ্যাবিলিটি লাগবে না। মানে অ্যাবিলিটি মানে এটার কোনো প্রফেশনালের অপিনিয়ন লাগবে না। আমরা স্টিল আনশিওর। এরপরে যে লাস্টে যে কিন্তু এক্স্যাক্টলি ওই কথাটাই বলা হয়েছে, স্টিল উই আর ক্লুলেস ওয়েদার অর নট হোয়াট এআই ক্যান ডু নেক্সট। অর্থাৎ আমরা আনক্লিয়ার অথবা আনশিওর, যেটা হচ্ছে এআই জানেই না। এটাই হচ্ছে কথা। তো প্রথমে যে কথাটা ছিল লাস্টে যে একই কথা আসতেছে। ক্লিয়ার বিষয়টা এবার? এটা না ক্লিয়ার হলেও চিন্তার কোনো কারণ নেই, আমরা নেক্সট এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি যে টপিক সেন্টেন্স আর সাপোর্টিং সেন্টেন্সটা কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর আমাকে ভাই আপনার স্যার না বললে আমি খুশি হব। স্যার হওয়ার মতন মানুষ আমি হইতেও চাই না, বা আমার যোগ্যতাও নাই। এটা অনেক বড় একটা শব্দ, বা এটা আসলে ব্রিটিশদের একটা বাজে একটা কালচার, স্যার স্যার বলা। বাইরের দেশে কখনো মনে করেন বড় বড় পিএইচডি হোল্ডার, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওখানেও মানে বড় বড় পিএইচডি আছে, নোবেল প্রাইজ উইনার, নোবেল লরেট আছে, তাদেরকে কখনো কেউ স্যার বলে না। তাদেরকে বলা হয় হচ্ছে যে প্রফেসর বা নাম ধরেই ডাকে। তা আমাদের দেশে এই কালচার গুলো আসলে ঠিক আছে, আপনি স্যার বলবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে স্যার বলবেন, আমাকে স্যার বলার মতন কোনো ইয়া নাই, ভাই বললে আমি খুশি হব। তা আমাদের এই স্যার বলা অভ্যাসটা স্যার যিনি ক্লাস নেন এই জন্য স্যার ওই অভ্যাস তো হ্যাঁ হয়ে আমি গেছে। বুঝতে পারছি ভাই, আমি যখন আসলে মানে যখন আমি নিজেও আপনাদের স্টুডেন্ট ছিলাম, মানে হচ্ছে যখন আমি যখন এই যে কোচিং এ যাই, অ্যাডমিশন টেস্টের কোচিং এ, সেখান থেকে মূলত ভাই বলা শুরু হয় সবাইকে। তখন আমিও সবাইকে প্রথমে স্যার বলতাম, আমরাও বলতাম। তো
পরে দেখলাম যে না, আসলে স্যার বলার তো মন তো কিছু হয়নি। স্যার বলে দোষের কিছু না, বাট আমার কাছে মনে হয় যে ভাই বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়, বরঞ্চ আর আমি আপনাদের ক্লোজ হইতে পারবো, আপনারা আমাকে আপন মনে করে যে কোনো সময় যে কোনো সমস্যা জানাইতে পারবেন। ওকে। আচ্ছা, আরেকজন ভাই যে ছিলেন, আপনি একটু বলেন আপনার মতামত কি আজকের ওভারঅল ক্লাস নিয়ে। আপনার কাছে কি উপকৃত মনে হলো নাকি ওয়েস্ট অফ টাইম মনে হলো? হ্যাঁ, আমার কাছে উপকৃত মনে হয়েছে। ওকে ভাইয়া, তো আগামী ক্লাসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পাবো আমি আশা করতেছি। তো হ্যাঁ, নেক্সট উইকে আমি অবশ্যই। সম্ভবত মানে ক্লাসটা নিতে পারবো না, এর পরের উইকে হয়তো বা হবে। আমার এক্সাম আছে, আনফরচুনেটলি আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, বাট রেগুলার এখন থেকে আমি ইংলিশের ক্লাসটা আমি বেসিক নিয়ে আমি ক্লাস শুরু করব। রিডিং এর পার্ট শেষ হই, রিডিং এর পার্ট এখানেই কিন্তু শেষ না, আরো আছে। বাট সবচেয়ে জরুরি যেটা ভাই, আপনারা একটু কাইন্ডলি পড়ালেখা করেন। এটা কিন্তু বইয়ের পড়ালেখা না, আপনি ইন্টারনেটে একটু কাইন্ডলি জাস্ট যান, ইন্টারনেটে যে সার্চ করেন যে আমার এই টপিকটা নিয়ে আজকে জানতে ইচ্ছা করতেছে, এই টপিকটা আমি ইংলিশে দেখবো, না বুঝলে চ্যাট জিপিটি করেন, গুগল করেন, এরপরে না বুঝলে আমি তো আছি হোয়াটসঅ্যাপে, আসেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আপনার ওই ফেসবুক পেজ নাই কোনো? ফেসবুক পেজ কেন লাগে? ফেসবুক আইডি নিয়ে নেবেন, আপনার সমস্যা নেই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে মেসেঞ্জারে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা লিখে নেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটু লিখেন বলেন। কাইন্ডলি। জিরো জি ওয়ান জি। সেভেন হ্যাঁ, থ্রি বল। 017 থ্রি 3 ডাবল ওয়ান ভাইয়া শুধু 11 একটু টু লিখতে জিরো সুবিধা হবে। আচ্ছা, আমি আবারও বলতেছি, 0173 জি ভাইয়া, তারপরে বলুন। ডাবল ওয়ান জি। 20 জি 761। ভাইয়ের নামটা কি দিব? ওর নাম হচ্ছে ফারাজ, FARAZ। তো ঠিক আছে ভাইয়া, সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে খালি একটু লিখবেন যে আপনি প্রি বিসিএস এ আছেন, তাহলেই হবে। তো ঠিক আছে ভাইয়া, সবাইকে ধন্যবাদ রাতে, এই শীতের রাতে এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। ওকে, থ্যাংক ইউ। see you in the next class.